بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের ধারাবাহিক দুইটা ক্লাস পরপর গেল। আমরা আজকে তৃতীয় ক্লাসে আলোচনায় ঢুকব। আজকে আলোচনা শুরু হবে ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতি ভৌগোলিক পরিচিতির দৃষ্টিকোণ থেকে আরবকে তিন ভাগে ভাগ করা হয়। ভৌগোলিক পরিচিতির দৃষ্টিকোণ থেকে আরবকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। আরবকে তিন ভাগে ভাগ করা হয়, তিন ভাগে। ঠিক আছে। গ্রিক ভূগোলবিদদের মতে এই ভাগগুলো হলো, এই যে তিনটা ভাগে ভাগ করা হয়, আরবকে তিন ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো কি? ভাগগুলো হলো: 1 নম্বর মরু অঞ্চল, 2 পার্বত্য অঞ্চল, 3 উর্বর অঞ্চল। মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল ব্যতীত আরবের উর্বর তৃণ অঞ্চল হলো হিজাজ, নাজদ, ইয়ামান, হাজরামাউত, ওমান। উর্বর যে অঞ্চলটা, তিনটা ভাগ: মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। এর মধ্যে উর্বর যে অঞ্চলটা, এটা হলো হিজাজ, নাজদ, ইয়ামান, হাজরামাউত, ওমান এই প্রদেশে বিভক্ত। কি? হিজাজ, নাজদ, ইয়ামান, হাজরামাউত, ওমান। কয়টা? 1 হিজাজ, নাজদ, ইয়ামান 3, হাজরামাউত 4, ওমান। এই 5টা প্রদেশে বিভক্ত হলো উর্বর তৃণ যে অঞ্চলটা, এটা। ঠিক আছে। ইসলামের প্রাণকেন্দ্র হলো হিজাজ। এই হিজাজ আরব দেশের মধ্যভাগে অবস্থিত এবং মক্কা, মদিনা, তায়েফ এর 3 প্রধান শহর। তাহলে মক্কা, মদিনা এটা কোথায় অবস্থিত? হিজাজে, আরবের হিজাজে অবস্থিত। আমরা অনেকে মক্কা, মদিনাকে আরব বুঝি, অন্যগুলাকে আরব বুঝি না, বরং আরবের হিজাজের অন্তর্ভুক্ত হলো কি? মক্কা, মদিনা, তায়েফ এই শহরগুলো। ঠিক আছে। দক্ষিণ আরবে অবস্থিত হাজরামাউত, ওমান, ইয়ামেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। দক্ষিণ আরবে হাজরামাউত, ইয়ামান, ওমান অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এগুলো হলো উর্বর তৃণ অঞ্চল। আরবের উর্বর তৃণ অঞ্চল কয়টা প্রদেশে বিভক্ত? হিজাজ, নাজদ, ইয়ামান, হাজরামাউত, ওমান, 5টা। একটু আগে বললাম। এখন বলতেছে, যেহেতু এটা উর্বর তৃণ অঞ্চলের অন্তর্ভুক্ত, তো স্বাভাবিকভাবেই এটা ঘনবসতিপূর্ণ এলাকা হবে। তো দক্ষিণ আরবে অবস্থিত হাজরামাউত, ওমান, ইয়ামেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং ব্যবসায়, বাণিজ্য ও কৃষিকাজের জন্য খুবই বিখ্যাত। কৃষিকাজের জন্য তো বিখ্যাত এটাই হবে। মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল তো আর হবে না, উর্বর অঞ্চলটাই তো হবে। আর উর্বর অঞ্চলেই তো হাজরামাউত। ঠিক আছে। ইয়ামান, ওমান, নাজদ, পরে হিজাজ, এগুলো তো উর্বর অঞ্চল। তাহলে উর্বর অঞ্চলেই তো কৃষিকাজের জন্য বিখ্যাত হবে, ব্যবসা বাণিজ্যের জন্য, বসতির জন্য বিখ্যাত হবে। ঠিক আছে। তাহলে এটা হলো উর্বর তৃণ অঞ্চলের অবস্থা, যে এটা কৃষিকাজের জন্য বিখ্যাত, ব্যবসায় বাণিজ্য এটার মধ্যে চলে বেশি, বসতি বেশি, ঘনবসতি এখানে। অপরদিকে মরু অঞ্চল ছিল খরা তাপে বিদগ্ধ, গুল্মশূন্য। গুল্ম মানে এই গাছগাছালি, ঝড় এগুলো নাই। গুল্ম মানে হলো গাছের যে জোর আছে না, এগুলো নাই, শূন্য নাই। খরা তাপে বিদগ্ধ, খড় একবারে রোদের যে খরা তৈরি হয় না, এটা দিয়ে একবারে বিদগ্ধ মানে অবস্থা পুড়ে যাওয়ার মতো অবস্থা। বাঁশের অনুপযোগী উত্তপ্ত এলাকা। মরু অঞ্চলের অবস্থা কি? বাঁশের অনুপযোগী উত্তপ্ত এলাকা। কখনো কখনো মরু অঞ্চল বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়। কখনো কখনো মরু অঞ্চল বিষাক্ত লু হাওয়া প্রবাহিত হয়। ঠিক আছে। এরপরে দেখি আবহাওয়া।
আরবের আবহাওয়া কেমন আমরা উপলব্ধি করি। আরব উপদ্বীপটি হ্যাঁ অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর মধ্যে অন্যতম। জাজিরাতুল আরব উপদ্বীপ অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলোর অন্যতম দেশ হলো কি এই আরব। পূর্ব ও পশ্চিমে সমুদ্র বেষ্টিত, 3 দিকে সমুদ্র বেষ্টিত, তাও এটা এত উষ্ণ কেন? আমরা একটু আগে পড়লাম না যে চতুর্দিক থেকে 3 দিকে সমুদ্র, এর মধ্যে একদিক হলো কেবল কি একদিকে শুধু কি আছে হইলো এই স্থল, আর বাকি 3 দিকেই কি সমুদ্র। এই গত ইয়াতে পড়লাম না ভূপ্রকৃতি। পূর্ব দিকে পারস্য সাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে কেবল সিরিয়া মরুভূমি। এভাবে 4টা ভাগে আমরা পড়ছি, মনে আছে? তো কথা হলো পূর্ব পশ্চিমে সমুদ্র বেষ্টিত হলেও পূর্বে পারস্য সাগর, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, এত সমুদ্র বেষ্টিত হওয়া সত্ত্বেও সেই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারে না। কারণ কি? আরব ভূমি অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর। আরব ভূমি হলো কি অধিকাংশই আফ্রিকা এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর। যেহেতু বৃষ্টিহীন অঞ্চল এর মধ্যে বেশি, তাই তার আবহাওয়ার অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্য বেশি। যদিও এটার সীমানায় সাগর আছে, কিন্তু এর যে বিপুল প্রান্তরটা এটা হলো এশিয়ার বৃষ্টিহীন একটা প্রান্তর। অধিকাংশ যদি তোমার খরা তাপ্ত থাকে তাহলে সমুদ্রের যে বাতাসটা আছে এটা পর্যন্ত গরম হয়ে যায়, তাই না? তাই তার আবহাওয়া অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্য বেশি। আরব ভূমির অধিকাংশ আফ্রিকা এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর, তাই তার আবহাওয়ার অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্য বেশি। তাহলে এটার প্রশ্ন উত্তর দিতে হবে যে 3 দিক থেকে সমুদ্র হওয়া সত্ত্বেও এর আবহাওয়া কেন এরকম রুক্ষ? কারণ হলো অনাবৃষ্টি এলাকা এর মধ্যে বেশি। আরবের মধ্যে আরব ভূমিটা অধিকাংশই হলো আফ্রিকা এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর, তাই এর আবহাওয়া অনাবৃষ্টির রুক্ষতার প্রাধান্য বেশি। ঠিক আছে? তো এই লাইনটা পড়লে কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। যে এখান থেকে এটার একটা উত্তর। দক্ষিণ সমুদ্র থেকে স্বাভাবিক কারণেই জলবাহী মেঘ উঠে, ঠিক না? দক্ষিণ সমুদ্র, পূর্বে সমুদ্র, পশ্চিমে সমুদ্র। তো বলতেছে দক্ষিণ সমুদ্র থেকে স্বাভাবিক কারণে জলবায়ু ওঠে, ঠান্ডা বাতাস আসবে, এখানে মেঘ ওঠে। কিন্তু মরুর বালু ঝড়, সাইমুম আরবি শব্দ, অর্থ কি? বালু ঝড়, তা শুষ্ক বাতাস, গরম বাতাস, তা বাতাসকে শুষে নেয়। মরুর বালু ঝড় সাইমুম, যেটা কঠিন একটা বাতাস, এটা বাতাসকে কি নেই শুষে আরও গরম বানিয়ে দেয়। ফলে সেই মেঘ যখন আরবের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তখন তাতে জলীয় বাষ্প আর অবশিষ্ট থাকে না। জলীয় বাষ্প তো সাইমুম খাইয়ে ফেলছে। ওমান, হজরেমাউত, হেজাজ প্রভৃতি উপকূলবর্তী অঞ্চল ও পানি বিধৌত উপত্যকায় সামান্য বৃষ্টিপাত হয়। তবে তার একটা অঞ্চল হলো কি মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চলে কি আছে? হিজাজ, নাজদ, ইয়ামান, হাজরেমাউত, ওমান। এটা কিন্তু আবার বসবাসের উপযোগী, কৃষিকাজের উপযোগী, ব্যবসা বাণিজ্যের উপযোগী। এটার কারণ কি? এটা এমন হয়েছে গেলে আরব থেকে এটা অন্যরকম হইল কেমনে? বলতেছে যে ফলে ওমান, হাজরেমাউত, হিজাজ প্রভৃতির উপকূলবর্তী যে অঞ্চলগুলো, এগুলো সামান্য বৃষ্টিপাত হয়, চাষের উপযোগী বৃষ্টিপাত হয়। ইয়ামান ও হাসির প্রদেশেও। ইয়ামানের আধুনিক রাজধানী সানা সমুদ্র হতে 700 ফুট উচ্চে অবস্থিত এবং এটি আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান। আধুনিক
রাজধানী সানা সমুদ্র হতে 700 ফুট উচ্চে অবস্থিত। ইয়ামানও তো কি একটা বসবাস উপযোগী আরবের একটা এলাকা, একটা অঞ্চল, আরবের একটা অঞ্চল। যেহেতু এখানে বৃষ্টিপাত হয় এবং এটা 700 ফুট উপরে অবস্থিত সানা সমুদ্রের ইয়ামানের যে রাজধানী এটা হলো কি সমুদ্রের মাত্র 700 ফুট উপরে অবস্থিত। এই কারণে এখানে কাছাকাছি হওয়ার কারণে এখানে বাতাসের রুক্ষতা নাই, বরং এটা থাকার উপযোগী একটা এলাকা। ঠিক আছে, এটি আরবের অন্যতম সুন্দর ও স্বাস্থ্যকর স্থান। এখানে আমরা একটা প্রাচীন প্রাচ্য দেখতে পারতেছি, যে চিত্রের মাধ্যমে অনেক কিছু দেখানো হচ্ছে। যে সাহারা মরুভূমি, মিশর, আরব দেশ, জেরুজালেম, পরে এই যে পারস্য, বর্তমান ইরান, পরে এই যে এশিয়া মাইনর, পূর্বের একটা মানচিত্র এখানে দেখাচ্ছে। এটা শুধু এখানেই। ঠিক আছে, পরে দেখি আরব উপদ্বীপের বৈশিষ্ট্য কী। ঠিক আছে, আরব উপদ্বীপের বৈশিষ্ট্য। আরব উপদ্বীপ একটি বিশাল ও বিস্তর মালভূমি আমরা দেখাইছি। মালভূমি হলো কি একটা টেবিলের মতো খাড়া উঠছে, এই পাহাড়ের মতন উঠছে, পরে আবার উপর অংশটা হলো সমতল, একদম সমান, কিন্তু উঠছে হলো কি ভাঙ্গা এই খাড়া মাটি দিয়ে, যেটা আমরা ছবি পূর্বের ক্লাসে দেখাচ্ছি মালভূমি দেখতে কেমন। তো আরব উপদ্বীপ একটি বিশাল ও বিস্তৃত মালভূমি। এই উপদ্বীপের পশ্চিম প্রান্ত অন্যান্য অঞ্চল হতে অনেক উঁচু। এদেশের ভূখণ্ড পশ্চিম হতে পূর্ব দিকে ক্রমান্বয়ে ঢালু ভূমি দ্বারা গঠিত। মধ্য আরবে কিছু পর্বত শৃঙ্গ পরিদৃষ্ট হয়। তাহলে আরবে পর্বত আর হইল মালভূমি বেশি, তাই না? এগুলো সমুদ্রপৃষ্ঠ হইতে 4000 থেকে 6000 ফুট উঁচু। ঠিক আছে, 4000 থেকে 6000 তো মোটামুটি অনেক বেশি, তাই না? আর ইয়ামান যেটা ছিল এটা কয় ফুট? মাত্র 700 ফুট, তাই না? এই যে 700 ফুট। তারপরে দেখি এই আরব ভূখণ্ডের জলবায়ু সর্বত্র উষ্ণ। আরব উপদ্বীপের একটা বৈশিষ্ট্য যে তার জলবায়ু হলো কি সর্বত্র উষ্ণ। প্রথম বৈশিষ্ট্য হলো এটা হলো একটা বিশাল বিস্তৃত মালভূমি, ঠিক অন্যান্য অঞ্চল থেকে এটা একটু উঁচুতে অবস্থিত। তারপরে হলো এর মধ্যে পর্বত আছে, মধ্য আরবে কিছু পর্বত শৃঙ্গ পরিদৃষ্ট হয়, মানে এর মধ্যে পর্বত আছে, এক মালভূমি আছে, দুই পর্বত আছে, আর সমুদ্র পৃষ্ঠ হতে এটার উচ্চতা আছে। এটা হলো আরবের একটা বৈশিষ্ট্য। উচ্চতা হইল 4000 থেকে 6000। ঠিক আছে, তাহলে আরেকটা বৈশিষ্ট্য বললো যে এর জলবায়ু হলো সর্বত্র উষ্ণ। এদেশের নাব্য নয় এমন ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংখ্যক নদ নদী রয়েছে। ভূমি অনুর্বর, কেবলমাত্র মরুদ্যান উপকূল ভাগ অপেক্ষাকৃত উর্বর। ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য আরব উপদ্বীপ এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের মিলন কেন্দ্রে হিসাবে বিদ্যমান থেকেও যেন সমগ্র বিশ্বতে বিচ্ছিন্ন। আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম যে আরব হলো কি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এসব মহাদেশের মিলনস্থলে অবস্থিত। তা সত্ত্বেও এটার অবস্থা এরকম যে অন্য সব অঞ্চল থেকে উঁচু বা উষ্ণ বায়ু, তারপরে 4000-6000 ফুট উঁচুতে অবস্থিত। ঠিক আছে, এবং এটার যে ধরনটা, এটার কারণে পর্বত আর মালভূমি এইসব বৈশিষ্ট্যের কারণে, ভৌগোলিক এসব বৈশিষ্ট্যের কারণে এটা কেন্দ্রস্থলে থাকা সত্ত্বেও, মিলনস্থলে থাকা সত্ত্বেও, ইউরোপ, আফ্রিকা, এশিয়ার মিলনস্থলে থাকা সত্ত্বেও কেমন যেন লাগে, এটা একটা বিচ্ছিন্ন এলাকা, বিচ্ছিন্ন জনপদ। আরব জনপদটারে কেমন লাগে? বিচ্ছিন্ন জনপদ। এদেশের ভূখণ্ড পশ্চিম পরে হলো কি আরব ভূখণ্ডের 1/3 মরু। এই যে একটা গুরুত্বপূর্ণ যে আরব ভূখণ্ডের 1/3 হলো কি মরুময়।
উত্তর ভাগে নুফুদ মরুভূমি এবং নুফুদ হতে আরম্ভ করে দক্ষিণ ভাগ পর্যন্ত 600 মাইল এলাকা জুড়ে রয়েছে আরবের বৃহত্তম মরুভূমি আদ-দাহনা বা আর-রাবা আল-খালি। এছাড়া এদেশের পশ্চিম দিকে রয়েছে আল-হাররা নামক আরেকটি ক্ষুদ্র মরুভূমি। আমরা পূর্বের একটা মানচিত্রের মধ্যে এটা পড়ছি, তাই না? এই যে আন-নুফুদ, পরে এই যে আদ-দাহনা, আর-রাবা আল-খালি, ঠিক আছে, পরে যে আল-হাররা, দেখছি, খেয়াল করছি পূর্বের মানচিত্রের মধ্যে আমরা এই কথাগুলো কিন্তু পড়ছি, যে আন-নুফুদ, আদ-দাহনা, আর-রাবা আল-খালি, এই যে আল-হাররা, ঠিক আছে। আচ্ছা, এই কথাটাই, মানচিত্রের কথাটা এখানে আবার বলছে। কতিপয় পর্বতমালা, কিছু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র নদ নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান, এক বিশাল ও বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে বিশ্বের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে বিদ্যমান রয়েছে প্রাচীনকালের আরব উপদ্বীপ বা আরব দেশটি। এই দেশের ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য যেমন বৈচিত্র্যময় তেমনই গুরুত্বপূর্ণ। এই যে এটা হলো মূল কথা, এটা হলো কি এই ভৌগোলিক বৈশিষ্ট্য এবং পূর্বের যে আলোচনা এর একটা মূল কথা এখানে। এত কতটুক, এই যে কতিপয় থেকে নিয়ে আরে কতিপয়, এই যে মার্ক করে দিলাম, এই অংশটা গুরুত্বপূর্ণ মূল আলোচনা, যে কতিপয় পর্বতমালা, কিছু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান, এক বিশাল বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বিদ্যমান রয়েছে প্রাচীনকালের আরব উপদ্বীপ বা আরব দেশটি। এদেশের ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য যেমন বৈচিত্র্যময় তেমনই গুরুত্বপূর্ণ। তাহলে এতটুক থেকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো, প্রথম আমরা জানছি যে কয়েকটা কথা, পবিত্র আরব ভূখণ্ড হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। মূল কথাগুলো আমি বলতেছি। ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করলে আরব ভূমি ইউরোপ আফ্রিকা মহাদেশের মিলনস্থলে অবস্থিত। কোরআনে এই নগরীকে উম্মুল কোরা বা মক্কা নগরীকে, আরবের মক্কা নগরীকে উম্মুল কোরা বলছে। এরপরে এখানে আরব শব্দটা কোত্থেকে আসছে, আরব, আরব, আবহার, হ্যাঁ, সারাসিনি, সাহারা, এগুলোর আলোচনা করছে। এরপরে জাজিরাতুল আরবকে জাজিরাতুল আরব কেন বলা হয়, যেহেতু এটা মিলনস্থলে অবস্থিত, এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, 3 দিক থেকে সমুদ্র, 1 দিক থেকে স্থল, এরকম একটা অবস্থার কারণে এই ভূখণ্ডকে জাজিরাতুল আরব বলা হয়। এরপরে আমরা একটা মানচিত্র শিখছি, আন-নুফুদ, আদ-দাহনা, আর-রাবা আল-খালি, মানচিত্রটা সামনে আলোচনা করছে। এরপরে ভৌগোলিক দিক থেকে আমরা এটাকে 3 ভাগে ভাগ করছি। এক, মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। উর্বর অঞ্চলের মধ্যে আমরা 5টা উপমহাদেশ, 5টা প্রদেশে বিভক্ত দেখছি, হিজাজ, নাজদ, ইয়ামেন, হাজরামাউত, ওমান, কয়েকটি প্রদেশে বিভক্ত দেখছি, ঠিক আছে। আর আবহাওয়ার কথা যদি বলি এক কথায়, এটা হলো একটা শুষ্ক আবহাওয়া। তবে একটা যে অঞ্চল, যে মরুময়, এই উর্বর যে অঞ্চলটা, তৃণময় যে অঞ্চলটা 5টা প্রদেশে বিভক্ত, এই অঞ্চলটা আবার একটু কি এটা আরামদায়ক পরিবেশ, শুষ্ক এরকম না। আর বাকি অংশগুলো, বাকি যে মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, এটা বসবাসের উপযোগী না। তারপরে হলো আরব উপদ্বীপের যে একটা বৈশিষ্ট্য উল্লেখ করলো, যে এটা হলো বিস্তর মালভূমি। মালভূমি আমরা একটা ছবিতে পূর্বের ক্লাসে দেখাইছি। এরপরে এটার ফুট কতটুকু উচ্চতে অবস্থিত, সমুদ্র থেকে প্রায় 4000 থেকে 6000, অনেক উঁচু মোটামুটি। এরপরে আবার এখানে এই পূর্বের যে আন-নুফুদের মানচিত্রটা ছিল এটা একটু দেখাইলো। এরপরে এখানে মূল কথাটা বললো যে কতিপয় পর্বতমালা, কিছু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র নদ নদী, স্বল্প সংখ্যক মরুদ্যান, এক বিশাল বিস্তৃত মরুভূমি বুকে নিয়ে বিশ্বের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে বিদ্যমান রয়েছে প্রাচীনকালের আরব উপদ্বীপ বা আরব দেশটি। এদেশের ভৌগোলিক অবস্থা ও বৈশিষ্ট্য যেমন বৈচিত্র্যময় তেমনই গুরুত্বপূর্ণ। তাহলে থাক এতটুকু, সামনে ইনশাল্লাহ পরের থেকে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ।